Hello, how are you all? Hopefully fine. In today's session, I'm going to discuss a very important topic, and the topic is nothing but the top 10 skills which are very frequently required by the recruiters. And this presentation is going to be presented to you by two different organizations. One is careercare.com and another is UCANAS. And I'm here, Aminul Islam Rana, who is going to present this topic to you. আপনারা জানেন যে চাকরি পাওয়ার ক্ষেত্রে আসলে আমাদের মূল টার্গেট থাকে আমার যে রিক্রুইটার বা আমার এইচআর বা যে গ্রুপ আছে, রিক্রুটমেন্ট গ্রুপ, তাদেরকে স্যাটিসফাই করা। এবং সেই স্যাটিসফাই করার ক্ষেত্রে আমার কিছু কি কম্পিটেন্ট স্কিল থাকতে হবে, যেগুলোকে আমরা অনেক সময় সফট স্কিল বলে থাকি। এবং সেই স্কিলগুলো যদি আমার মধ্যে প্রপারলি না থাকে, তাহলে হয়তো আমি আমার এক্সপেক্টেড যে পজিশন বা এক্সপেক্টেড যে জব, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো না, আমি আমার ওই জায়গাটাতে রিচ করতে পারবো না। এবং এই স্কিলগুলোকে আমি এখন যে স্কিলগুলো ডিসকাস করব, সেগুলোকে বলা হয় কি এমপ্লয়াবিলিটি স্কিল, কেউ এগুলোকে কোর স্কিল বলে, কেউ বলে এটাকে পাসপোর্ট টু ক্যারিয়ার সাকসেস। এবং এগুলো ট্রান্সফার করা যায়, মানে একটা মানুষ থেকে আরেকটা মানুষে ট্রান্সফার হতে পারে, একজন দেখে আরেকজন শিখতে পারে, এই জন্য এগুলোকে ট্রান্সফারেবল স্কিলসও বলে। এবং এই স্কিলগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে ওয়ার্ক প্লেসে যে কোনো জায়গায় কাজ করুক না কেন অনেক বেশি এফেক্টিভ বা ইফিশিয়েন্ট হয়। ফার্স্ট স্কিলটাই হচ্ছে কমার্শিয়াল অ্যাওয়ারনেস অর বিজনেস অ্যাকিউমেন। এটা কেন দরকার? এটার রিজন হচ্ছে, আমি যখন একটা অর্গানাইজেশনে কাজ করব, আমি যদি সেই অর্গানাইজেশনের বিজনেস প্রসেসটা না বুঝি, যে হাউ দে আর মেকিং মানি এন্ড হাউ দে উইল পে মি, দেন আই কান্ট কন্ট্রিবিউট টু দ্য অর্গানাইজেশন ইন অ্যান এফিশিয়েন্ট এন্ড 100%। বিকজ আমি যখন বুঝবো যে আমার এই ধরনের কন্ট্রিবিউশন অর্গানাইজেশনে এই ধরনের ইম্প্যাক্ট ফেলে, অর্গানাইজেশনে এই ধরনের ফিডব্যাক দেয়, এই ধরনের বেনিফিট দেয় বা প্রফিট দেয় বা রিটার্ন দেয়, তখন আমি কিন্তু সেইভাবে নিজেকে প্রিপেয়ার করবো এবং ওরকম একটা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করবো। সেই কারণে আমার এই সেন্সটুকু থাকা দরকার। এবং সেটা থাকলে পরে আমার মধ্যে একটা কমার্শিয়াল অ্যাটিচিউড আসবে, যে অ্যাটিচিউডের কারণে হয়তো আমি আমার অর্গানাইজেশনের যে গোল, ভিশন, মিশন, সেগুলোকে ফোকাস করতে পারবো, ওটা আমার কাছে ভিজুয়ালাইজ হবে। এবং আলটিমেটলি আমি একজন বিজনেস মাইন্ডেড পার্সোনাল হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবো। এখন এগুলো বলতে আসলে কি বোঝায়, বা কি কি কোয়ালিটি থাকলে বা কি কি বিষয় থাকলে আমার মধ্যে কমার্শিয়াল অ্যাওয়ারনেস আছে বলে আমরা ধরে নিতে পারবো? সেটা হচ্ছে যে আমি বিজনেসটা বুঝি কিনা, সহজ কথায়। এই বিজনেস কোন মার্কেট প্লেসে কাজ করে এবং সেখানে কি কি ধরনের কম্পিটিটর আছে, অন্যান্য কম্পিটিটরদের মধ্যে কি কোয়ালিটিস গুলো আছে, আমার মধ্যে কোন কোয়ালিটিস ল্যাকিংস আছে, সেইগুলোকে যদি আমি অ্যানালাইজ করতে পারি, ফুলফিল করতে পারি, দেন এটা আমার মনে হবে যে আমি মার্কেট প্লেসের আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং আদার কম্পিটিটরস বা মেজর প্লেয়ার যারা আছে, তারা কি ধরনের কন্ট্রিবিউশন করছে, তারা কিভাবে তাদের বিজনেসটাকে রান করেছে, অর্থাৎ একটা কম্পারেটিভ স্টাডি করার মতো অ্যাবিলিটি বা ইউনো ক্যাপাসিটি আমার মধ্যে আছে কিনা, বা আমি কি করতে পারি কিনা, সেটা সেখানে দেখা হবে। এবং ডেফিনেটলি এখানে মোটা মাথায় চিন্তা করলে হবে না, আমাকে খুব সূক্ষ্মভাবে বুদ্ধিমত্তার সাথে সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। এবং আমার অর্গানাইজেশনের কি কি পাস্ট স্টেপস ছিল, যে স্টেপস এর কারণে হয়তো কোম্পানির অনেক বেশি আপস হয়েছে, বা কোন কোন স্টেপস এর জন্য ডাউন হয়েছে, সেই আপস এন্ড ডাউনস এর যে ক্যারেক্টারিস্টিক্স বা পয়েন্ট, সেগুলোকে কিন্তু আমাকে রিয়েলাইজ করতে হবে। তাহলে কি হবে, ফিউচারে আমি যখন কোনো স্টেপ নিব, তখন আমি ওখান থেকে পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আই ক্যান ডু মেক সাম নিউ এক্সপেরিয়েন্স অর নিউ ইস্যুস টু ইমপ্লিমেন্ট। আহ এবং তখন যখন আমি ফোর্সই করতে পারবো বিজনেসটা এখানে যে প্রজেক্ট করবে, এই স্টেপ গুলো নিলে এই অর্গানাইজেশন বা এই অর্গানাইজেশন বিজনেসের অ্যাচিভমেন্ট এমন হবে, তখনই কিন্তু আমি একটা কোর পার্সোনাল হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবো ওই অর্গানাইজেশনে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে আসলে জাজ করা হয়, এই কমার্শিয়াল অ্যাওয়ারনেসটা। এটা আপনি যখন একটা ভাইভাতে যাবেন ইন্টারভিউ ফেস করার জন্য, তখন আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেন থেকে কিন্তু মোটামুটি বুঝে ফেলা যায় যে ওই অর্গানাইজেশনের হিস্ট্রি কি, ওটার কিছু ব্যাপারে কি জানেন কিনা, তাদের মার্কেট শেয়ার কত, তাদের সিইও কে, এমডি কে,
কিংবা লাস্ট 12 ইয়ার্স এ শেয়ার মার্কেটে তাদের দাম টাম কেমন ছিল। এই ধরনের অনেক কোয়েশ্চেন আছে যেগুলো করলে বোঝা যায় সেই অর্গানাইজেশনের ব্যাপারে আপনার ধারণাগুলো আছে কিনা। ইউ ক্যান অলসো সি অন দ্য স্লাইডস অলসো। আহ, এবং আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আসলে আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি এটা তো কেরিয়ার গাইডেন্স রিলেটেড একটা ওয়ার্কশপ। সো এখানে কিন্তু অনেকগুলো ইস্যুস আসবে যেগুলো আমার পক্ষে এই 45 মিনিটস বা 50 মিনিটস এ এক্সপ্লেন করা পসিবল না। সো ইন ফিউচার উই উইল হ্যাভ সাম আদার প্রোগ্রামস, এবং সেটা হতে পারে অ্যাপটিটিউড রিলেটেড, সেটা হতে পারে অনলি ইন্টারভিউ নিয়ে, সেটা হতে পারে অনলি সিভি নিয়ে, কভার লেটার নিয়ে, হতে পারে বা আপনার একটা এমপ্লয়মেন্টে যখন আপনি অ্যাপ্লাই করবেন কি কি চেকলিস্ট আপনাকে মেনটেন করতে হবে। আহ, এই সবগুলো ইস্যু নিয়ে আমরা ফিউচারে আরো ধরনের প্রোগ্রাম করব। তার মধ্যে আরেকটা প্রোগ্রাম আসতে পারে হায়ার স্টাডিজ ইন আউটসাইড অফ দ্য বাংলাদেশ, এবং আপনার কি কি প্রিপারেশন নিতে হবে, আইএলটিএস কিভাবে আপনি ভালো স্কোর অ্যাচিভ করতে পারেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ফিউচারে অনেকগুলো প্রোগ্রাম বা ওয়ার্কশপ বা সেমিনার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ফাইন। এখন ধরেন যে আপনি যখন এই কমার্শিয়াল অ্যাওয়ারনেস আপনার মধ্যে আছে কিনা এটা আপনার এমপ্লয়ার জাজ করতে চায়, তখন সে আপনাকে কিছু কেসের মধ্যে ফেলে দিতে পারে ইন্টারভিউ বোর্ডে। ফর এক্সাম্পল, যে আপনাকে যদি কিছু টাকা দেওয়া হয়, ফর লেটস সে 10,000 পাউন্ড, তখন আপনি এটাকে কিভাবে কোন প্রজেক্টে কাজে লাগাবেন। লেটস সে যে আপনি একটা লেটস সে আপনি একটা ব্যাংকে কাজ করেন। তো এখন আপনার চেয়ারম্যান যদি আপনাকে এমন একটা ফিগার দেয় যে এই ফিগারটা আপনাকে দিলাম, আপনি এটা দিয়ে আমাদের ব্যাংকে আপনি নতুন করে কি করতে পারবেন, তো সেই ফিগার থেকে আপনি বুঝতে পারবেন যে অ্যামাউন্টটা, যেমন আমি এখানে 10,000 পাউন্ডের কথা বলেছি। আপনি বাংলাদেশের একটা ব্যাংকে যদি আপনাকে এটা এই কোশ্চেনটা করে যে আমি এই 10,000 পাউন্ড যদি আপনাকে এক্সট্রা দেই, তাহলে আমার ব্যাংকে আপনি কি ধরনের ভ্যালু এডিশন, কি ধরনের ফিচার এডিশন করতে পারবেন, তখন আপনার রিপ্লাইটা কি আসতে পারে। আমি যদি থাকতাম তাহলে আমি যেটা বলতাম যে আপনি একটা ফরেন মানি এক্সচেঞ্জ মেশিন নেন। কেন? কারণ বাংলাদেশের কোনো ব্যাংকে এখন পর্যন্ত ফরেন মানি এক্সচেঞ্জ মেশিন নেই, এবং সেটা 10,000 পাউন্ডের মধ্যে কভার হয়ে যাওয়ার পসিবিলিটি যথেষ্ট বেশি। এবং সেটা কেন দরকার? আপনি যদি 5 স্টার আমাদের যে হোটেলগুলো আছে সেখানে সব জায়গায় কিন্তু মানি এক্সচেঞ্জ নেই, এবং বাংলাদেশে অনেক প্রবলেম পড়তে হয় যারা বাইরে থেকে যায় মানি এক্সচেঞ্জে যাওয়ার জন্য। তো এই মানি এক্সচেঞ্জ মেশিনে কি হবে, যে আমি যখন মানি এক্সচেঞ্জ মেশিনে আমার ডলারটাকে ইন করাবো, অটোমেটিকই সে আমাকে বিডিটি দিয়ে দিবে, এবং এখানে কোনো চিটিং হবে না, যেটা বাংলাদেশে হয় যে একটা মানি এক্সচেঞ্জ থেকে আরেকটা মানি এক্সচেঞ্জে গেলে রেটের অনেক বেশি তফাৎ থাকে। কিন্তু এই মেশিনটা ইফিসিয়েন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মাধ্যমে কারেন্ট রেটটা সে ওয়েবসাইট থেকে নিবে, এবং ওয়েবসাইট বা বাংলাদেশ ব্যাংকের কোনো একটা প্রেডিক্টেড সাইট থেকে সে অ্যাচিভ রিড করবে, রিড করার পরে এক্সাক্ট রেটটাই রিটার্ন দিবে। যেটা আমি 2017 জাপানে যে দেখেছিলাম যে ওখানে কিন্তু আমাকে এরকম কোনো চিন করে না, আমি মেশিনে টাকা দিয়েছি, ডলার দিয়েছি, ওরা আমাকে ইয়েন দিয়ে দিয়েছে। হোয়াটএভার, এই ধরনের বেশ কিছু কোয়েশ্চেন আপনাকে করে আপনার দেখতে পারে যে আপনার বিজনেস সেন্সটা কেমন। সেকেন্ড যে স্কিলটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন, বিকজ কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি অ্যাসপেক্ট অফ দ্য জব ইন এনি প্রফেশন। এই কমিউনিকেশন মানে কিন্তু ইফিশিয়েন্টলি আপনি বলবেন এবং শুনবেন, মানে আমাকে বলতেও পারতে হবে এফিশিয়েন্টলি, যেটা দরকার সেটা ইরেলেভেন্ট কিছু না, এবং এফিশিয়েন্টলি আমি শুনতে পারবো। আমাকে আমার এমপ্লয়ার বা আমার আপলাইন বা ডাউনলাইন বা আমার ম্যানেজার যখন কোনো ইনফরমেশন আমাকে দিবে, সেটা যেন আমি প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ক্যাচ করে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই ধরনের স্কিল যখন থাকবে এটাকেই বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এবং এটাকে একটা প্যাকেজ হিসেবে চিন্তা করা যায়। সেই প্যাকেজের মধ্যে আমি অলরেডি বলেছি যে কি কি থাকবে। আহ এই স্লাইডটা আরেকবার দেখে নেবেন, আপনারা যখন এটা ভিডিও হিসেবে দেখবেন তখন চাইলে কিন্তু আপনি পজ করে দেখতে পারবেন। তো আমি অনেক স্লাইডে কিন্তু বেশি কথা বলবো না, সেই স্লাইডগুলো তখন আপনি পজ করবেন, পজ করে যেহেতু এটা ভিডিও হিসেবে আপনারা দেখবেন, তো পজ করে সেই ভিডিওটা আপনারা তখন ওই স্লাইডটা পড়ে নেবেন। আচ্ছা, কমিউনিকেশন স্কিলটাকে অনেকটা বিল্ডিং তৈরি করতে গেলে যেরকম আমাদের একটা ফাউন্ডেশন লাগে, আমি কততলা বিল্ডিং বানাবো, 20 তলা 50 তলা, সে অনুযায়ী যেমন ফাউন্ডেশন তৈরি করি, সেরকম কমিউনিকেশন স্কিলটাকে বলা হয় এমপ্লয়াবিলিটি স্কিলস এর ফাউন্ডেশন। বিকজ এই স্কিলটা যদি উইক হয় তাহলে আপনি পরবর্তী স্পেস গুলোতে যে ঝামেলায় পড়ে যাবেন। এবং এই কারণে এই কমিউনিকেশন স্কিল তো ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি লিডারশিপের সাথে রিলেটেড, ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, টিম ওয়ার্কিং এর সাথে রিলেটেড। কারণ আমি যদি প্রপারলি কমিউনিকেট না করতে পারি, আমার টিমকে আমি বোঝাতে পারবো না, তখন টিম উল্টাপাল্টা কাজ করবে এবং আউটপুটটা প্রপারলি আসবে না।
ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে গেলে লাগবে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিরকম, যে আপনি যদি আমি আবার ব্যাংকের এক্সাম্পলে ফিরে যাচ্ছি, যে আপনি ধরেন একটা ব্যাংকের আপনি ক্যাশে কাজ করেন, তো ক্যাশের অফিসারদের ব্যাপারে কিন্তু প্রায়শই শোনা যায় যারা খুব স্লো কাজ করে। একজন ক্লায়েন্ট এসে রেগে যেতে পারে, তখন আপনি সেই ক্লায়েন্টকে কিভাবে ডিল করবেন। এই রিলেটেড একটা স্টোরি আমি হয়তো পরবর্তী কোনো একটা স্লাইডে যেয়ে বলবো। ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে কিন্তু আপনার লজিক, আপনার কথা বলার ধরন, অ্যাটিচিউড, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন আপনি ডেভেলপ করবেন কিভাবে কমিউনিকেশন স্কিল? কিন্তু এমন না যে রাতারাতি আমি বই পড়লাম, কোচিং সেন্টারে গেলাম বা কোনো একটা জায়গায় মডেল টেস্ট দিলাম, আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়ে গেল। ইট ডাজন্ট মিন দ্যাট। ইট মিনস এ কন্টিনিউয়াস প্রসেস টু ডেভেলপ দ্য কমিউনিকেশন স্কিলস ইনসাইড অফ ইয়োরসেলফ। এবং সে কারণে আপনাকে অনেকগুলো প্রসেসের মধ্যে যদি আপনি যান, দেখবেন গ্রাজুয়ালি অটোমেটিকলি আপনার মধ্যে ওই ধরনের স্কিলটা এস্টাবলিশ হয়ে গেছে। যেমন আপনি কোনো একটা অর্গানাইজেশনে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন, বা যখন যদি কেউ স্টুডেন্ট থেকে থাকেন, ফোন কল রিসিভ করা, কাউকে ফোন করা, ফান্ড রেজ করা, ভলান্টিয়ার হিসেবে জব করা, স্টুডেন্ট সোসাইটি বা ক্লাবসে আপনি কাজ করতে পারেন। আপনি রিটেন, আচ্ছা, কমিউনিকেশন স্কিল কিন্তু বোথ রিটেন এন্ড ওরাল, দুই ধরনের কমিউনিকেশন স্কিলই হয়। তো আপনি যদি লেখালেখি করেন পত্রিকায় বা ব্লগসে বা সোশ্যাল মিডিয়াতে, তখনও দেখবেন আপনার মধ্যে এক ধরনের কমিউনিকেশন স্কিল তৈরি হবে। আপনি ডিবেট করতে পারেন, পাবলিক স্পিকিং করতে পারেন, সেই ধরনের জায়গাগুলো থেকে দেখবেন যে এই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে। এবং কিভাবে কমিউনিকেশন স্কিলটাকে জাজ করা হয়? জাজ করার ক্ষেত্রে অনেক রকম অপশন আছে। যে আপনি একটা প্রেজেন্টেশন, আপনাকে বলা হলো যে একটা প্রেজেন্টেশন এই টপিকের উপর তৈরি করে নিয়ে আসেন, তখন বোঝা যাবে আপনি কেমন কমিউনিকেট করেন, আপনি আই কন্ট্যাক্ট করছেন কিনা, আপনি কোয়েশ্চেন আনসারে প্রপারলি রেসপন্স করছেন কিনা, আপনি আপনার অডিয়েন্সকে বুঝতে পারছেন কিনা। সিভি দেখেও বোঝা যায়, কভার লেটার দেখে অনেক সময় ফিল করা যায় কমিউনিকেশন মিডিয়ামটা কেমন। আপনি কি কপি পেস্ট করে সিভি বানিয়েছেন, নাকি আপনি নিজে থেকে বানিয়েছেন? যখন নিজে থেকে বানাবেন তখন সেটা পড়লে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনি আসলে কেমন কমিউনিকেশন স্কিল অ্যাচিভ করেছেন, বা কি ধরনের কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে আছে। এর বাইরে অনেক রকম কোয়েশ্চেন আছে যেগুলা উম, আপনাকে হয়তো অ্যাসেসমেন্ট সেন্টারে যখন যাবেন অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য বা ভাইবা দেওয়ার জন্য, তখন অনেকগুলো গেমের মাধ্যমে আপনাকে আপনার এই কমিউনিকেশন স্কিলকে জাজ করে নেওয়া পসিবল। যেমন এখানে দেখেন 4-5টা কোয়েশ্চেন আমি দিয়েছি যেগুলো অনেক সময় জিজ্ঞেস করে, যে আপনাকে একটা এক্সাম্পল দিতে বললো যে আপনি এই কমিউনিকেশন স্কিলকে কিভাবে অ্যাচিভ করেছিলেন, এবং এটা টার্গেট কি বা গোলস কি, অবজেক্টিভ কি, অথবা আপনি এই কমিউনিকেশন স্কিলের কারণে কোনো একটা কিছু অ্যাচিভ করতে পেরেছিলেন কিনা, সেরকম একটা ইনসিডেন্টের কথা এক্সাম্পল চাইতে পারে। আপনি যে আপনার স্টুডেন্ট লাইফে বা আপনার সারা জীবনে আপনি কমিউনিকেশন স্কিল দিয়ে কোন জিনিসটা অ্যাচিভ করতে পেরেছিলেন প্রপারলি, বা কোথায় যে ঝামেলা পড়েছিলেন, সেরকম একটা কিছু জানতে যেতে পারে। এবং দেখেন লাস্টে এখানে একটা অপশন আছে, হাউ উড ইউ ম্যানেজ কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ক প্লেস। এবং মাঝে মাঝেই কিন্তু আমাদের কর্পোরেট হাউসগুলোতে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে, ইন্টারনাল পলিটিক্স, পার্সোনাল প্রবলেম, সেগুলোও কিন্তু ম্যানেজ করার জন্য আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি হেল্পফুল। আমি কদিন আগেই শুনছিলাম একজন সম্মানিত আমাদের বাংলাদেশের সিইও আছেন, যিনি, আমি নাম বলছি না, যিনি হচ্ছে তার তার ওয়ার্ক প্লেসে তার নিউড ছবি পর্যন্ত প্রকাশ করেছিল তার যারা টিম মেম্বার ছিল। তার মানে, এবং সে কিন্তু সেখানে সাকসেসফুলি 4 থেকে 5 বছর জব করেছেন। আলটিমেটলি সে ওখান থেকে আরো ভালো প্রমোশন নিয়ে সিইও হিসেবে অন্য একটা কোম্পানিতে সুইচ করেছেন। তো ওখানেও কিন্তু তার একটা রোল প্লে ছিল, যে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করলো, যে তার নিউড ছবি পাবলিশ করলো, কেন এটা অ্যারাইজ করলো এবং সেটাকে কিভাবে ডিল করেছে, ডিল করে আলটিমেটলি সে ওখান থেকে সার্ভাইভ করে আরো বেটার পজিশনে গিয়েছে। তো এই যে সফট স্কিল, সেটা মানে কমিউনিকেশন স্কিল যদি প্রপার না থাকে কেউ করতে পারবে না। আমি অলরেডি বলেছি যে আপনি কিভাবে আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেমনস্ট্রেট করবেন। আপনি ফর এক্সাম্পল আপনার সিভিতে যদি থাকে যে আপনি আপনার ডিবেটিং এক্সপিরিয়েন্স আছে, আপনি পাবলিক স্পিকিং করেছেন, তো সেটা যখন আপনি লিখবেন তখন ডেফিনেটলি তার মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন আসবে যে না, এই পার্সনটা হচ্ছে এই ধরনের কোয়ালিটি অ্যাচিভ করে। তারপর বাকিটা ইন্টারভিউ বোর্ডে গেলেই বোঝা যাবে। Teamwork is, it is another important task, because whenever or wherever you work, you have to work in a team mostly. আপনি হসপিটালের ডক্টর হিসেবে কাজ করেন, আপনি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে একজন ডিজাইনার হিসেবে কাজ করেন, বা আপনি আইটি ফার্মে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন, আপনাকে কিন্তু টিম ওয়ার্ক করতে হবে। অনেক পার্সনের সাথে আপনাকে মিলেমিশে কাজ করতে হবে। সেই মিলেমিশে কাজ করার এবিলিটিটাকে আমরা টিম ওয়ার্ক বলি। এবং এই টিম ওয়ার্ক থাকলে আপনার মধ্যে প্রপারলি কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করবে, যেটার কারণে আপনি অনেক নেগোসিয়েশন, ইনফ্লুয়েন্স এবং অ্যাডভাইস দিতে পারবেন, ইন্টারপ্রিট করতে পারবেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে টিম ওয়ার্ক করতে গেলে কিন্তু ইগো অনেক সময় ঝামেলা করে, সেই ইগোটাকেও কন্ট্রোল করতে হবে।
এবং আপনি যদি টিমে প্রপারলি একটা মেসেজকে কনভে করতে পারেন, ইন্সপায়ার করতে পারেন, মোটিভেট করতে পারেন আপনার টিম মেম্বারও তখন সুন্দর মতো কাজ করবে, এবং আপনিও আপনার বসকে বা আপনার সাবঅর্ডিনেটকে প্রপারলি গাইড করতে পারবেন। ওকে, আপনাকে কিভাবে আপনার এই স্কিলটাকে ইন্টারভিউ বোর্ডে জাজ করা হবে সেটাও কিছু কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি, একবার দেখে নিলে ভালো হবে। যেমন এখানে একটা সিম্পল সিম্পল কোয়েশ্চেন দেখেন, হাউ টু রাইট আপ এন্ড টক অ্যাবাউট ইউর এক্সাম্পলস অফ টিম ওয়ার্ক। সেটা নিয়ে যদি আমি কথা বলতে চাই যে আপনি আপনার টিম ওয়ার্কে কি ধরনের কন্ট্রিবিউশন প্রিভিয়াসলি রেখেছেন সেটা নিয়ে একটু কথা বলেন, অথবা কিছু এক্সাম্পল দেন, তা থেকে সহজেই কিন্তু এগুলো বোঝা যেতে পারে। এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের এই টিম ওয়ার্কের ক্ষেত্রে অনেক হেল্প করে। ফুটবল মাঠে যদি ফুটবল খেলেন, আপনি যেগুলো ফুটবল প্লেয়ার হন, ডেফিনেটলি আপনাকে টিমে খেলতে হবে। আপনি স্ট্রাইকে খেলেন, ডিফেন্সে খেলেন, গোলকিপার হন বা মিডফিল্ডে খেলেন, তখন কিন্তু টিমের সাথে যদি আপনি প্রপারলি কমিউনিকেট না করতে পারেন, গেমটা পুরোটাই এটা ফাউল গেম হবে। আই মিন আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন না। কারণ মেসির পক্ষে একাই কিন্তু মেসি খেলে বার্সেলোনাকে উইন করাতে পারবে না। যদি গোলকিপার উইক হয় তাহলে অন্য অপোনেন্ট পার্টি ঠিকই তাকে গোল দিয়ে দিবে, বা আমার যদি ডিফেন্স উইক হয় তাহলে গোল খেয়ে যাবে। ও একা গোল দিল কিন্তু মানে 5টা গোল করলো কিন্তু 10টা খেয়ে ফেললো, তাহলে তো হেরে যাচ্ছে। তার মানে হচ্ছে ওয়ার এভার ইউ প্লে, ইট মে বি ক্রিকেট, ফুটবল, এনি স্পোর্টস, আপনার যদি এই স্পোর্টস গুলোতে অ্যাচিভ এঙ্গেজমেন্ট থাকে তাহলে ডেফিনেটলি আপনার মধ্যে একটা টিম বিল্ডিং ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে। এই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনি চেষ্টা করবেন, আপনি যদি স্টুডেন্ট হন বা ইয়াং প্রফেশনাল হন, এই ধরনের টিম বিল্ডিং স্পোর্টস প্রোগ্রামে নিজেকে এঙ্গেজ করতে। নেগোসিয়েশন এবং পার্সুয়েশন বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের একদম শুধুমাত্র কস্ট প্রাইস বা সেলিং প্রাইস নিয়েই না, অন্যান্য ক্ষেত্রেও নেগোসিয়েট করতে হয়। নেগোসিয়েশনটা না থাকলে, যেমন আমি যদি আমার একটা এক্সাম্পল দিই, আমি যখন ব্যাংকে জব করতাম আইটিতে, তখন প্রায়ই কিন্তু ওখানে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করতো, যেটার কারণে আমাদের নেগোসিয়েশনে যাওয়া লাগতো। নেগোসিয়েশনে কি যে হ্যাঁ, যেহেতু একজনের উপর বার্ডেন হয়ে যাচ্ছে, হয়তো কারোর উপর বেশি ওয়ার্কলোড হয়ে যাচ্ছে, অন্য একজন রিল্যাক্স করছে, তখন আমরা নেগোসিয়েট করতাম যে ভাইয়া বা বস বা স্যার, আপনি এই কাজগুলো যদি একটু আপনার উপর নেন তাহলে আমার জন্য সুবিধা হয়, আদারওয়াইজ আমি কোপ আপ করতে পারছি না, আমার ঝামেলা হচ্ছে। এবং তার কারণে আপনিও কিন্তু আপনার ম্যানেজারের কাছে যে ঝামেলায় পড়বেন, অথবা ম্যানেজার যখন, আমার বস যখন তার উপর কাজ বেশি চলে আসে, সে কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করে ফেলতো, এবং আমরা বুঝতাম যে না, যদি এটা আমার জেডিতে নাই, জব ডেসক্রিপশনে নাই, তো আমাকে কিছু কাজ করতে হবে, আদারওয়াইজ অর্গানাইজেশন ঝামেলায় পড়বে। তো এই ধরনের নেগোসিয়েশন এবং পারসুয়েশন ক্যাপাসিটিটাও প্রয়োজন। প্রবলেম সলভিং এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কি সফট স্কিলস, এবং এটা যদি না থাকে আপনি কখনোই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি ইনোভেশন আনতে পারবেন না। অনেক রকম প্রবলেম অ্যারাইজ হবে, সেই প্রবলেমটা আপনি কিভাবে ইফিশিয়েন্টলি সলভ করতে পারেন, এগুলো কিন্তু বই খাতায় লেখা থাকবে না, বা কোনো ওয়ার্কশপ ট্রেনিং করে আপনি পাবেন না, আপনার নিজস্ব দক্ষতা দিয়ে সেটা তৈরি করতে হবে। যেমন একটা প্রবলেমের কথা বলি, আমরা যখন এই করোনা প্যান্ডেমিক শুরু হলো, তখন কিন্তু আপনি জানেন যে মানুষের জন্য কাজ করার ক্ষমতা মানে কাজ করার যে রেট বা সময় সেটা অনেক কমে গিয়েছিল, এবং আইটি জিনিসপত্র বেশি দিন ফেলে রাখলে সেটা নষ্ট হয়ে যায়। যার ফলে আমাদের অনেক ব্রাঞ্চে কিন্তু কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছিল, এবং অনেক অনেক সিপিইউ আমাদের রিপেয়ারের জন্য এই আইটি টিমের কাছে আসতেছিল। তো তখন আমরা এটা তো একটা প্রবলেম যে এসে প্রোডাক্ট এসে স্টাক হয়ে যাচ্ছে। এত প্রোডাক্ট যদি স্টাক হয়ে যায়, এবং একটা ব্রাঞ্চে ধরেন 10টা পিসি আছে, ওখান থেকে যদি 2টা 3টা পিসি আমার ব্রাঞ্চ হেড অফিসে পাঠিয়ে দেয় রিপেয়ারের জন্য, তাহলে ওই ব্রাঞ্চে কিন্তু 3টা মানুষ, মানে 3জন এমপ্লয়ি আর কাজ করতে পারছে না, যার ফলে কাস্টমাররা এসে বিরক্ত হবে। তখন আপনি কি করবেন, এই বিষয়টাকে কিভাবে ফার্স্টলি আপনি ডিল করতে পারেন, সে কারণে আপনাকে চেয়ারম্যান, এমডি, কিংবা আপনার সিআইটিও বা হেড অফ আইটি, তাদের সাথে মিল করে একটা পলিসি দাঁড় করাতে হবে, টেম্পোরারি পলিসি, যে কারণে আপনি কাজটাকে স্মুথলি করতে পারেন। কারণ আপনার আইটিতে তো যে কয়জন লোক ছিল সেখানে তো লোক বাড়ে না, কিন্তু কাজ বেড়ে গেছে। তো এই প্রবলেমটা আপনি কেমনে সলভ করবেন? এই ধরনের অনেক ইস্যু আপনার সামনে আসতে পারে, যেগুলো ডিল করার জন্য আপনার এই প্রবলেম সলভিং ক্যাপাসিটি থাকতে হবে। এবং এই প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা কিন্তু একটা বিষয়ের উপর না, এটা অনেকগুলো ফ্যাক্টের সাথে কানেক্টেড। যেমন আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি কেমন, ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি আছে কিনা, মাইন্ডসেটটা কেমন, আপনি কি ফ্লেক্সিবল পার্সোনাল নাকি আপনি খুব রিজিড, আপনার মধ্যে অ্যাডাপ্টিবিলিটি আছে কিনা, আপনি ইনিশিয়েটিভ নিতে পারেন। অনেকে দেখবেন যে আমার বস বলেন আমি কিছু করি নাই, কিন্তু কেউ কেউ কি করে যে না, এটা যেহেতু একটা প্রবলেম, সো আমি নিজে থেকে ইনিশিয়েটিভ নিতে পারি, যে প্রবলেমটা আছে এটাকে কিভাবে সলভ করা যায়। রেজিলিয়েন্স, রেজিলিয়েন্স মানে হচ্ছে কোনো একটা ঝামেলা হলো, আমি ঝামেলায় পড়ে গেলাম, ওখান থেকে ব্যাক করার মতো এবিলিটি আমার আছে কিনা, টিম ওয়ার্কিং থাকতেই হবে। এই সবকিছু মিলাই হচ্ছে আপনার এই
problem solving skill. So it's not a single skill, it is connected to so many skills also. আপনি দেখেন কত সুন্দর একটা কথা যে প্রবলেম সলভিং এখনকার সময়ে এন্টারপ্রেনারশিপ অথবা লিডারশিপ দুইটার ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। কারণ লিডারশিপ রোল যখন যেখানেই আপনি প্লে করতে যান না কেন সেখানে শত শত প্রবলেম অ্যারাইজ করবে এবং সেগুলোকে আপনার প্রপারলি ডিল করতে হবে। ওখানে আপনি কিন্তু এমন কোনো ভাবে ডিল করতে পারবেন না যেটা পার্শ্ব প্রতিক্রিয়া মানে রিয়াকশন থাকে। এন্টারপ্রেনারশিপে হাজার হাজার প্রবলেম ডেইলি বা উইকলি বা মান্থলি অ্যারাইজ করবে, সেগুলোকে আপনার প্রপারলি ডিল করতে হবে। এই জন্য এটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে রাখা হয়। কিছু কোয়েশ্চেন আছে যেগুলো ইন্টারভিউ বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে প্রবলেম সলভিং স্কিল বোঝার জন্য, যে আপনি কিভাবে সেটা বুঝতে পারবেন। যেমন এখানে একটা এক্সাম্পলের কথা আমি বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সরকারি ব্যাংকে একদিন একজন বড় বিজনেসম্যান গিয়েছেন, কারণ তার ইমার্জেন্সি টাকা দরকার ছিল। সে বড় ব্যবসায়ী, বেশ মানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা আছে, পুরান ঢাকায় ব্যবসা করেন। তো সে নিজে কখনো ব্যাংকে যেতেন না, তার ম্যানেজারকে পাঠিয়ে দিতেন। কিন্তু ওই দিন ম্যানেজার ছিলেন না কোনো কারণে, এই জন্য উনি নিজে গিয়েছেন এবং অনেক বছর পরে নিজে ব্যাংকে গিয়েছেন, 3-4 বছর পরে। এবার উনি লাইনে দাঁড়িয়ে আছেন। এখন লাইনে দাঁড়িয়ে থাকার কারণে উনি বিরক্ত হয়ে গেছেন যে এত বড় লম্বা লাইন কেন, সে উনি লাইনে দাঁড়িয়ে থাকবেন, হাও মাও খাওয়া শুরু করেছেন। তারপরে যখন শেষ পর্যন্ত লাইন শেষ করে উনি ক্যাশিয়ারের কাছে গেলেন। যাওয়ার পরে যখন ওনার চেক দিলেন টাকা ওঠানোর জন্য, চেকের সাইন মিলছে না। তো ওনাকে বলা হলো তো আপনার তো সাইন মিলছে না, আপনাকে টাকা দিতে পারবেন। উনি আরো রেগে গেছেন। কেন রেগে গেছেন? যে তার অ্যাকাউন্ট, সে নিজে হাজির, তার চেহারা মিল আছে, তাহলে সাইন মিলতেছে না, এই জন্য সে টাকা টাকা দিবে না। কিন্তু ব্যাংক তো তার নিয়মের বাইরে যেতে পারবে না, এবং সেইটা নিয়ে একটা সিন ক্রিয়েট, হাওমাও শুরু করে পুরা অন্যান্য কাস্টমাররা তখন বিরক্ত হচ্ছিল। ওই মোমেন্টে ম্যানেজার সাহেব কি করলেন, যে এটা তো ডিল করতে হবে, ম্যানেজার সাহেব ওনাকে রিকোয়েস্ট করে ওনার রুমে নিয়ে গেলেন, চা নাস্তা খাওয়ালেন এবং পুরো বিষয়টা শুনে বললেন যে স্যার দেখেন, আসলে এটা তো আমি যদি আপনাকে টাকাটা দিয়ে দেই তাহলে কি হবে, আপনি টাকাটা নিয়ে গেলেন কিন্তু আপনার সাইন তো মিলে নাই, আমাকে বাংলাদেশ ব্যাংকে জবাবদিহি করতে হবে, কিংবা আমি যখন অডিট আসবে তখন অডিট আমাকে প্রবলেম করবে। কিংবা ধরেন এরকম কেস যদি পরবর্তীতে হয়, আপনার সাইন মিলে নাই কিন্তু আপনার চেক নিয়ে আসলো, আমি টাকা দিয়ে দিলাম, আপনি এসে বললেন যে আমি তো সিগনেচার করিনি, তখন আপনি আমাকে ধরবেন, আমি লায়াবল হবো, আমার চাকরি চলে যাবে, আমি ঝামেলায় পড়বো। সো আলটিমেটলি ব্যাংকের নিজস্ব একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা এটা করি, এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে কিন্তু আপনার ভালো, আমার ভালো না, সকলের ভালোর জন্য আমরা এটা করি, একক কোনো ব্যক্তির স্বার্থে না। ভদ্রলোক বুঝলেন এবং সুন্দরভাবে জিনিসটা সলভ হয়ে গেল। এই ধরনের ছোটখাটো অনেক প্রবলেম আপনার ডেইলি লাইফে আসতে পারে, সেগুলো আপনাকে ডিল করতে হবে। এটা একবার পড়ে নিবেন নিজেরা। উম, কিছু এক্সারসাইজও আছে প্রবলেম সলভিং এর জন্য, অনেক গেমস, ভিডিও গেমস, সেগুলো আপনি প্র্যাকটিস করে করে আমি এখানে দিয়েছি, না হয় আপনি গুগল সার্চ করে পড়ে নেবেন। আচ্ছা। হ্যাঁ, এবং এটা কিন্তু একদিনে দাঁড়াবে না, আপনার এই জন্য প্রচুর কাজ করতে হবে। এই জন্য আমি এগুলোতে অনেক ইন ডেপথ যেতে পারবো না, কারণ শুধুমাত্র প্রবলেম সলভিং নিয়ে এক ধরনের একদিনের একটা সেশন হতে পারে, সারা দিনের সেশন, 6 ঘন্টা বা 8 ঘন্টার সেশন। তো এই স্লাইড গুলো আপনারা যখন ভিডিও দেখবেন পজ করবেন, পজ করে দেখবেন, দেখলে হয়তো একটু ধারণা পাবেন। এখানে একটা ফর্মুলা আছে প্রবলেম সলভিং এর, যেটাকে আমরা আইডিয়াল বলতে পারি সংক্ষেপে। এই প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা স্টেপ হয়, এবং সেটা আপনি দেখেন যে আই মিনস আইডেন্টিফাই দ্য ইস্যু, ইস্যুটা কি সেটা আপনি আইডেন্টিফাই করলেন, এবং সেই ইস্যুর জন্য কি কি সমস্যা বা বাধা আছে সেটা আপনি আইডেন্টিফাই করলেন। দেন হচ্ছে আপনার কি কি অপশনে আপনি এটাকে সলভ করতে পারেন, প্ল্যান এ বি সি এরকম অনেকগুলো প্ল্যান বা অপশন দাঁড় করাতে পারেন, এবং সেখান থেকে বেস্ট অপশনটা আপনি সিলেক্ট করে ওটার উপরে কাজ করতে পারেন, এবং ফাইনালি দেখলেন যে জিনিসটা সলভ হলো কিনা। সেটাই হচ্ছে আইডেন্টিফাই, ডিফাইন, এক্সামিন, অ্যাক্ট এন্ড লুক। এই 5টা স্টেপে আপনি প্রবলেমটা সলভ করতে পারেন। তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। লিডারশিপ বা নেতৃত্ব কিন্তু বর্তমান জামানায় খুবই খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, এবং প্রপার লিডারশিপের উপর একটা দেশ যেরকম মরে যেতে পারে, একটা অর্গানাইজেশনও একদম নাই হয়ে যেতে পারে। সময় মতো ট্রানজিশনাল পিরিয়ড গুলোতে যদি প্রপার ডিসিশন মেকিং না করতে পারেন একজন লিডার, লিডার মিনস ডাজেন্ট নট যে আপনাকে প্রেসিডেন্ট হতে হবে বা একদম টপ পজিশনে থাকতে হবে। লিডার মানে যে কোনো পজিশন থেকে আপনি আপনার লিডারশিপ রোলটা প্লে করতে পারেন। এবং সেই লিডারশিপ কোয়ালিটিটাতে, আচ্ছা এখানে একটা কোশ্চেন প্রায় অ্যারাইজ করে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ লিডার এন্ড দ্য ম্যানেজার। ম্যানেজার হচ্ছে লিডারের কথাকে বাস্তবায়ন করবে, মানে ম্যানেজারের কাজ হলো একটা কাজকে একটা একটা টাস্ককে কমপ্লিট করা, আর লিডারের কাজ হচ্ছে একটা ভিশন সেট করা।
তো এখন একজন ম্যানেজার কিন্তু একই সাথে লিডারও হতে পারেন, ম্যানেজারও হতে পারেন, সেটা ডিফারেন্ট কেস। বাট একজন হবে ভিশনারি, যে আমার এই গোল, আমি এটাকে এইভাবে এইভাবে অ্যাচিভ করব, ম্যানেজার ঠিক সেইভাবে সেভাবে অ্যাচিভ করে দিবে। এই হচ্ছে ফ্যাক্টর। তো ম্যানেজারদের মধ্যে মানে টিপিক্যালি ম্যানেজারের মধ্যে ভিশনারি ভিশনারি যে সেন্স সেটা থাকে না। যখন তার মধ্যে থাকে তখন সে ম্যানেজার অ্যান্ড লিডার হিসেবে ডুয়েল ডুয়েট রোল প্লে করতে পারে। এবং এটাও কিন্তু একটা প্যাকেজ অফ স্কিলস, মানে ইট ইজ নট এ সিঙ্গেল স্কিলস বিকজ ইট ইজ কানেক্টেড টু সো মেনি আদার স্কিলস অলরেডি। এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি। প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, টিম ওয়ার্কিং, ইনফ্লুয়েন্সিং স্কিলস, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ফ্যাক্ট, অ্যাম্বিশন। তো সেগুলা কানেক্টেড হয়ে আমার এই লিডারশিপ জিনিসটা তৈরি করবেন। এটাও কিন্তু আপনি একদিনে অ্যাচিভ করতে পারবেন। ইট নিডস এ লং টাইম টু প্র্যাকটিস এন্ড অ্যাচিভ ইন টু ইয়োর সেলফ। এবং সে কারণে ভলান্টারি কাজ, স্টুডেন্ট লাইফে যদি আপনি অনেকগুলো ক্লাবের সাথে কাজ টাজ করার এক্সপিরিয়েন্স থাকে, টিম ওয়ার্ক করার এক্সপিরিয়েন্স থাকে, তখন দেখবেন আপনার মধ্যে যেমন একটা ক্যাপ্টেন, সে একজন লিডার, সে কিন্তু টিমের স্ট্র্যাটেজি ফিক্স করে ফেলে খেলার শুরুতেই। দেখবেন যে আমাদের যখন আমাদের যখন মাশরাফি ক্যাপ্টেন ছিলেন, সে কিন্তু অনেক সময় ফিল্ডার চেঞ্জ করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতেন, বা ব্যাটিং অর্ডার চেঞ্জ করতেন, কারণ তখন তার ভিশনারি চেঞ্জ থেকে, ভিশনারি যে সেন্স, সেখান থেকে সে বুঝতে পারতো যে আমি যদি এখন এই ধরনের চেঞ্জ করি বা এই ধরনের একটা অ্যাপ্রোচ নেই, তাহলে হয়তো আমার টিম ভালো খেলবে। তো সেই টিম ওয়ার্কের মধ্যে প্রপারলি সাকসেসটা নিয়ে আসার জন্য লিডারশিপ স্কিল অবশ্যই অবশ্যই থাকতে হবে। যেন সবাইকে, অনেকে ভালো প্লেয়ার হয় কিন্তু ভালো ক্যাপ্টেন হয় না। ক্যাপ্টেন্সি ইজ লিডারশিপ স্কিল। অর্গানাইজেশন, ডেফিনেটলি। আমরা যখন অর্গানাইজেশনে কাজ করব, সেই অর্গানাইজেশনকে আমার বুঝতে হবে, এবং আমি সেই অর্গানাইজেশন কাজ করার ক্ষেত্রে কিভাবে প্ল্যান করব, কেন প্ল্যান করব, কোনগুলোকে প্রায়োরিটি দিব। এবং এখানে টাইম ম্যানেজমেন্ট একটা বড় রোল প্লে করে। এবং ডেফিনেটলি এই রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনার ভাইভাতে থাকবেই, টাইম ম্যানেজমেন্ট নিয়ে বা প্ল্যানিং নিয়ে, অথবা যেটা বলছিলাম প্রায়োরিটি নিয়ে, যে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। যেমন আপনার বস আপনাকে বললো যে এই তুমি তাড়াতাড়ি এই রিপোর্টটা তৈরি করে দাও। আবার ওদিক থেকে ধরেন আপনাকে হেড অফিস থেকে ফোন করলো যে এই, তোমাকে কিন্তু এই কাজটা এতটার মধ্যে কমপ্লিট করতে হবে। এখন আপনি কিন্তু ডিলেমার মধ্যে পড়ে গেলেন, দুইটা ডেডলাইন পেয়ে গেলেন, কিন্তু আপনার যে সময় আছে তাতে আপনি যে কোনো একটা কমপ্লিট করতে পারবেন। তখন আপনি কি করবেন? কোনটাকে প্রায়োরিটি দিবেন? সেক্ষেত্রে কার সাথে কথা বলবেন? আপনি কি আপনার ঊর্ধ্বতন কার সাথে, মানে কমপ্লেন করা যাবে না। আপনাকে বলতে হবে যে স্যার, আমার হাতে এই মুহূর্তে দুইটা কাজ, এখন আপনি কি বলেন, আমি কোনটা করবো, এটা করে আপনারটা করবো নাকি আপনারটা করে এটা করবো? তাহলে আমাকে কিন্তু এই ধরনের একটু স্কোপ দিতে হবে আগে। আপনি যদি ইনফর্ম করে রাখেন তাহলে ঝামেলা পড়বেন, অথবা আপনি যদি ইনফর্ম না করেন, আপনি একটা কাজ করলেন আরেকটা করলেন না, তাহলে ওখানে কিন্তু আপনি ধরা খাবেন। সো এই জায়গাগুলো তখন আপনাকে, এই ডিলেমা গুলো বা এই কনফ্লিক্ট গুলো রিজলভ করতে হবে। পারসেভারেন্স এবং মোটিভেশন ছাড়া কখনোই কোনো জায়গায় সফল হওয়া যায় না। সেটা পড়ালেখা বলেন, বিজনেস বলেন, ফ্যামিলি অ্যাফেয়ার্স বলেন, সব ক্ষেত্রে আপনার এই দুইটা জিনিস থাকতেই হবে। হুম। এবং ইন্টারভিউতে এগুলো নিয়ে আপনাকে কোয়েশ্চেন করার যথেষ্ট সম্ভাবনা আছে। কি কি কোয়েশ্চেন করতে পারে? যেমন আপনি দেখেন কিছু কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি, যে আপনার ম্যানেজার যদি আপনাকে একটা নেগেটিভ কমেন্ট করে, আপনার সেখানে কি ধরনের ফিডব্যাক থাকবে, আপনি কি ধরনের রিয়াকশন শো করবেন? হ্যাঁ, যে আপনাকে ঝাড়িয়ে মারলো বা আপনাকে ছুটি দিল না, আপনি ছুটি চাইলেন, তখন আপনি, কিন্তু আপনার ছুটি দরকার, তখন আপনি কিভাবে পারসুয়েট, তাকে মোটিভেট করবেন যে স্যার আমাকে এই ছুটিটা দেন না হলে, অথবা ছুটি দিতে গেলে অর্গানাইজেশনের প্রবলেম হয়, সেটা আপনি কিভাবে ব্যাকআপ দিবেন, কোন পার্সন দিয়ে ব্যাকআপ দিবেন, বা সেই পার্সন কি ব্যাকআপ দিতে রাজি কিনা। মানে দেখেন কত জিনিস একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। রেজিলিয়েন্সিও থাকতে হবে নিজের মধ্যে, এবং রিক্রুটাররা কিন্তু এই রেজিলিয়েন্সিটা চেক করে অনেক সময়। ইয়াস, যারা অনেক বেশি রেজিলিয়েন্ট হয়, মানে ঝামেলায় পড়লে সেটা ঝামেলাটা খাটাই দিতে পারে, তাদের মধ্যে প্রবলেম সলভিং স্কিল বেশি থাকে, সেলফ অ্যাওয়ারনেস বেশি থাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি থাকে, এবং তারা জব ফিল্ডেও খুব ভালো করে। আসলে সব ধরনের প্রফেশনে এই স্কিল গুলো লাগে। তারপরে কিছু সেক্টরের কথা আমি বলেছি যেখানে এটা বেশি বেশি লাগে। হেলথ কেয়ার সেক্টর আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, লো, সেলস, রিটেল, হসপিটালিটি, লজিস্টিক্স, এসব জায়গায় রেজিলিয়েন্সি গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যেটা এটা নিয়ে শুরুতেই কথা বলেছিলাম যে আপকামিং আমরা কিছু প্রোগ্রাম করব, আপনারা কানেক্টেড থাকবেন। এবং আজকে মানে আমার এই ওয়ার্কশপ শেষে যদি আপনাদের মনে হয় যেটা ভালো লেগেছে বা মনে হচ্ছে যে এটা ইফেক্টিভ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন। তাহলে আমি হয়তো ইন্সপিরেশন পাবো, ফিউচারে আমি আরো চেষ্টা করব আরো কিছু কাজ আপনাদের উপহার দেওয়ার জন্য। আচ্ছা,
আন্ডার স্ট্রেস, স্ট্রেস বা প্রেসার এইটা নাই এমন কোথাও আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। কাজ করতে গেলে আপনাকে আন্ডার স্ট্রেসের মধ্যে, টার্গেট ফুলফিল করতে গেলে আপনাকে আন্ডার স্ট্রেসের মধ্যে কাজ করতে হবে। যে আপনার একটা প্রজেক্ট ডেলিভারি দিতে হবে, কিন্তু আপনার হাতে সময় আছে 4 দিন, কিন্তু এই 4 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য হয়তো আপনাকে ডাবল শিফট কাজ করা লাগতে পারে, অথবা ওভারটাইম করা লাগতে পারে। সেইগুলা আপনি কিভাবে ডিল করবেন? এটাকে কি আপনি নিয়ে একদম কাত হয়ে যাবেন যে আল্লাহ এত প্রেশার, আমি দেখবেন অনেকেই বলে যে আমি এত এত চাপ, আমি নিঃশ্বাসে ফেলতে পারছি না, এবং আলটিমেটলি আমার এত চাপের মধ্যে কাজ করতে পারি না। এটা করা যাবে না যে অনেক স্ট্রেস আসছে কিন্তু আমি কাজ বন্ধ করে দিয়ে দিলাম, অথবা আমি কাজ করতে পারলাম না, অথবা ভুল করলাম, অথবা আমি সময় মতো আউটপুট দিতে পারলাম না। এইগুলো কিন্তু অ্যাকসেপ্টেড না। তার মানে কি, প্রেশার স্ট্রেস থাকার পরও আপনি প্রপারলি ম্যানেজ করে যখন একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন, দ্যাট ইজ ইউর স্কিল। ওই স্কিলটাও এখনকার সময় খুব দেখা হয়। এই জন্য অনেক সময় দেখবেন যে ইন্টারভিউতে খুব হার্ড হার্ড বা একটার উপর একটা কোয়েশ্চেন করে দেখা হয় যে আপনি স্ট্রেস নিতে পারেন কিনা, এবং কিভাবে স্ট্রেস হ্যান্ডেল করেন। এখনকার সময়ে যখন আপনি ইন্টারভিউতে যাবেন, আপনি চেষ্টা করবেন বা বেশিরভাগ সময়ই আপনি এক্সাম্পল দিয়ে মানে ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ, আমার মধ্যে প্রবলেম সলভিং স্কিল আছে, কিভাবে আছে। এটা হয়তো অনেক সময় আপনাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস নাও করতে পারে যে আপনি একটা প্রবলেমে পড়লেন, তখন আপনি কি করলেন। তা আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার মধ্যে তো প্রবলেম স্কিল আছে, আমি পারবো। এভাবে না, বলতে হবে যে ইয়েস স্যার, আই ক্যান সলভ দিস প্রবলেম বিকজ আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অফ প্রবলেম সলভিং। ফর এক্সাম্পল, আমি এইরকম একটা প্রবলেমে পড়েছিলাম, তারপর আমি এটা এইভাবে ডিল করেছি, বা আমি এইরকম স্ট্রেসের মধ্যে দিয়ে এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। So, এটা যখন আপনি এক্সাম্পল দিয়ে যখন আপনি এক্সপ্লেন করবেন, দ্যাট ইজ মোর অ্যাকসেপ্টেড টু দ্য রিক্রুইটার। আচ্ছা, এখানে আমি কয়েকটা এক্সাম্পল কোয়েশ্চেন দিয়েছি যারা যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন তখন আপনাকে এগুলো জিজ্ঞেস করতে পারে। নাম্বার 10 and the last one is the confidence. এবং এই কনফিডেন্সটাও কিন্তু একটা লম্বা সময়ের জন্য তৈরি হয়। যেমন আমি আপনাদের সামনে কথা বলছি, ধরেন এই স্পন্টেনিয়াসলি আমি জানি না কতটুকু ভালো বলতে পেরেছি, হোয়াট এভার ইট ইজ। তো এই যে ধরেন এই বলার ধরন বা এই ডেলিভারি দেওয়ার যতটুকু আছে সেটা কিন্তু একদিনে অ্যাচিভ হয়নি, ইট নিডস লং টাইম টু প্র্যাকটিস এন্ড অ্যাচিভ। সো কনফিডেন্স তো তাই, হুট করে আপনি কনফিডেন্স পেয়ে যাবেন। বলে যে সেলফ কনফিডেন্স থাকলে এই হয়ে যায়, সেই হয়ে যায়। সেলফ কনফিডেন্স কখন আসবে? যখন আমি নিজে নিজে অনেকগুলো কাজ করব, ভুল করবো, শিখবো, করতে করতে আমার মধ্যে যখন একটা স্টেবিলিটি আসবে, তখন আমি কনফিডেন্টলি ডিল করতে পারবো যে স্যার হ্যাঁ, আপনি যদি আমাকে এই প্রজেক্টটা দেন, তাহলে আমি এই সময়ের মধ্যে এইভাবে ডেলিভারি দিতে পারবো। অথবা আমি যখন পিচ দিতে যাবো, তখন আমি কনভিন্স করতে পারবো আমার পিচের মাধ্যমে। ওকে। এবং সে কারণে আমাকে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, ভেরি ক্লিয়ার হতে হবে আমি যা বলছি বা যা শুনছি সেসব ক্ষেত্রে, এবং আলটিমেটলি আমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। ওকে ফাইন, আমি এখানে যতগুলো ইনফরমেশন বা ইস্যু বা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো বেশিরভাগই হচ্ছে ইউনিভার্সিটি ক্যারিয়ার ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের আমি কিছু কন্টেন্ট ইউজ করেছি, ইউনিভার্সিটি অফ লন্ডনের ইউজ করেছি, অক্সফোর্ড ব্রুকস ইউজ করেছি। আপনাদের যদি কোয়েশ্চেন থাকে কোনো ধরনের, সেগুলো আপনারা কমেন্ট করবেন, বা আমার ইমেইল অ্যাড্রেস, আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম রানা। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন আমিনুল ইসলাম রানা দিয়ে, আই থিঙ্ক যে আমাকে পাবেন। সেখানেও আপনারা যদি কোয়েশ্চেন করেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আর ফিউচারে কানেক্টেড থাকবেন, সামনে আশা করছি আরো কিছু চমৎকার চমৎকার সেমিনার বা ওয়ার্কশপ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।